আগে নাগরিকত্ব তারপর ভোট, সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল মতুয়া মামলায়। তাহলে নাগরিকত্ব পাওয়ার পর ভোট দিতে পারবেন তো? এত দ্রুত সব প্রক্রিয়া হয়ে যাবে তো? 26-এ মতুয়ারা ভোট দিতে পারবেন? বিজেপির অস্বস্তির জায়গা তৈরি হয়ে যাচ্ছে, পদ্মে মতুয়া কাঁটা। আর সেই অস্বস্তি কাটাতেই কি এবার বঙ্গ সফর নরেন্দ্র মোদী? প্রশ্ন উঠছে। 20শে ডিসেম্বর রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। কোথায় সভা? না সভা মতুয়াগড়, রানাঘাট। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে সরাসরি। সুস্মিতা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, ভোটে জিততে এখনো পর্যন্ত সেই পোস্টার নরেন্দ্র মোদী পোস্টার বয়। তো নরেন্দ্র মোদীকে এনে মতুয়াগড়ে তাকে দিয়ে বক্তব্য পেশ করিয়ে এই পদ্মের অস্বস্তি কাটা কি কাটবে বলে মনে হয়? বঙ্গ বিজেপির অন্দরে কি চলছে? দেখো, সেই আশাতেই তারা আবারও একবার আগামী 20শে ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনতে চলেছেন রানাঘাটের তাহিরপুরে। সেখানে ইতিমধ্যেই মাঠ প্রস্তুতির ছবি সেটিও দেখে নিয়েছেন যারা রাজ্য বিজেপির উচ্চতর নেতৃত্বে রয়েছেন তারা। কিন্তু রানাঘাটের তাহিরপুর কেন? মতুয়া অস্বস্তিতে বিজেপির অন্দরে জারি রয়েছে সে কথা বলাই বাহুল্য। তার কারণ যে 17% মতুয়া ভোট রয়েছে, সেই ভোটে ইতিমধ্যেই গত লোকসভা নির্বাচনে বড় অংশের ভোট যে বিজেপি হারিয়েছে সেটি নির্বাচনের ফল প্রকাশের পরেই রাজ্য বিজেপি নেতৃত্ব স্পষ্ট হয়ে গিয়েছে। এবং রানাঘাট শুধু নয়, নদিয়া জেলার বিভিন্ন যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেই বিধানসভা কেন্দ্রগুলি উত্তর 24 পরগনা, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, যেগুলি মূলত মতুয়া ভোট যেখানে নির্বাচনী বৈতরণী পার হতে গেলে বড়সড় ফ্যাক্টর হিসেবে কাজ করে, সেই সমস্ত জায়গায় বিজেপি 21-এর বিধানসভা নির্বাচনের তুলনায় বিধানসভা কেন্দ্রভিত্তিক ফলাফল যদি দেখা যায় 24-এর লোকসভা নির্বাচনে বেশ কিছুটা ব্যাকফুটে গিয়েছে। মতুয়া ভোটে কি তাহলে তারা বেশ কিছুটা মতুয়াদের থেকে যে মতুয়াদের মনে যে আশার জায়গা তারা নিতে পেরেছিল, সেই আশার জায়গা কোথাও কি হারিয়েছে? সেই প্রশ্ন এই মুহূর্তে বিজেপির অন্দরে আরো বেশি করে জোরালো হচ্ছে এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তারা আরো একবার বিজেপির আগামী নির্বাচনেরও মুখ বলা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আনতে চলেছে। কিন্তু রানাঘাটের তাহিরপুরে কেন? নদিয়া জেলা মতুয়া অধ্যুষিত জায়গা, সে কথা বলা বাহুল্য। এবং মতুয়া জেলা বা মতুয়া অধ্যুষিত সেই ভোট অঞ্চলগুলিকে বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে টার্গেট করতে চাইছে এবং সেই নির্বাচনী কেন্দ্রগুলিতে জয়লাভ করতে চাইছে। ইতিমধ্যেই সাংসদদের নিয়ে যে সংসদীয় বৈঠকে নরেন্দ্র মোদী যোগদান করেছিলেন, সেখানে বাংলার সাংসদদের কাছে স্পষ্ট করে তিনি বার্তা দিয়েছেন যে মতুয়াদেরকে বোঝাতে হবে নাগরিকত্ব তাদেরকে বিজেপি দিচ্ছে, সিএ নাগরিকত্ব কাটার বা ভোটাধিকার কাটার কোনো আইন নয়, সিএ এর মাধ্যমে তারা ভোটাধিকার পাবেন এবং তার পরবর্তী সময়ে এ দেশের নাগরিকত্ব তাদেরকে দিতে পেরেছে একমাত্র বা দিচ্ছে একমাত্র বিজেপি। সেই বিষয়টিকে স্পষ্ট করতে হবে, স্পষ্ট করে পজিটিভ বার্তা দিতে হবে মতুয়াদের কাছে। সুতরাং এই রাজ্যের সাংসদদের থেকে মতুয়াদের বিষয় বা মতুয়া কেন্দ্রগুলিতে বিজেপির কি হিসেব রয়েছে, বিজেপির কি জায়গা রয়েছে, মাটি কতখানি শক্ত রয়েছে, সেই বিষয়টি যেমন স্পষ্ট করে বুঝে নিতে চাইছেন এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বেও সেটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এনে শক্তি প্রদর্শনের মাধ্যমে আরও একবার স্পষ্ট হতে চাইছে, আরও একবার নিশ্চিত হতে চাইছে 26-এর নির্বাচনে মতুয়ারা তাদের উপরেই ভরসা রাখছেন, নাকি সে যে ভরসার জায়গা তারা হারিয়েছে ইতিমধ্যেই সেই ভরসার জায়গাটা কোথাও নড়ে গিয়েছে কিনা। তার কারণ খুব স্বাভাবিকভাবে এই নদিয়া কেন, রাজ্যের বেশ কয়েকটি আসন সেখানে মতুয়া ফ্যাক্টর। এবার মতুয়াদের নাগরিকত্বের বিষয়টা দ্রুত স্বরাষ্ট্রমন্ত্রক দেখুক, কারণ এই এসআইআর চলছে, তারা তো ভোট দিতে চান নাগরিক হয়ে, দ্রুত তারা দেখুন, এটা তারা চায়। সেই জন্য উত্তর 24 পরগনার একটি সংগঠন তারা সুপ্রিম কোর্টে তারা আর্জি জানিয়েছিল যে যেন দ্রুত নাগরিকত্বের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে সিদ্ধান্ত নিতে বলে সুপ্রিম কোর্ট কি বলছে? সুপ্রিম কোর্ট কি বলছে? দ্রুত নাগরিকত্বের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে যখন সিদ্ধান্ত নিতে বলছে সুপ্রিম কোর্ট বলছে যারা নাগরিকত্বের আবেদন করেছেন তাদের নাম আপাতত এসআইআর পরবর্তী ভোটার তালিকায় তোলা হোক। এখানেই সংশয় তৈরি হচ্ছে, তাহলে কি 26-এ তারা ভোট দিতে পারবেন? 26-এ তারা ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। আচ্ছা, সুপ্রিম কোর্টে কি হলো? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ কি বলে? সেখানে বলা হয় আগে নাগরিকত্ব পেতে হবে, তারপরেই ভোটারের মর্যাদা মিলবে। সিএতে নাগরিকত্ব চাওয়ার অধিকার আছে ঠিকই,
কিন্তু প্রতিটি আবেদন খতিয়ে দেখে নাগরিকত্ব নির্ধারণ করবে কেন্দ্রীয় সরকার। নাগরিকত্ব নির্ধারণের আগে ভোটার তালিকায় অস্থায়ীভাবে নাম তোলার কথা সুপ্রিম কোর্ট কিভাবে বলবে? এইখান থেকেই মতুয়াদের মনে একটা ভয় কাজ করছে। কি সেই ভয়? যে এই এসআইআর এর জেরে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে না তো? বিশেষ করে যারা 2014 সালের আগে বাংলাদেশ থেকে এদেশে এসেছেন, তাদের ক্ষেত্রে কি হবে? সিএ এর অধীনে আবেদন করেও ভারতের নাগরিকত্ব তো তারা এখনো পাননি। তাহলে এসআইআর এর জেরে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়বে, মতুয়াদের একাংশ তাই মনে করছেন। হিসেব কি বলছে, তথ্য কি বলছে, চট করে একবার দেখে নেওয়া যাক। হিসেব কি বলছে? হিসেব বলছে প্রায় 40 লক্ষের বেশি মতুয়া সিএতে আবেদন করে ভারতের নাগরিকত্ব পেতে চেয়েছেন। আচ্ছা, সিএতে আবেদন করেছেন কজন? 50,000-এর বেশি। আর ভারতীয় নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন কজন? 400 জন। এই হচ্ছে হিসেব। প্রায় 40 লক্ষের বেশি মতুয়া সিএতে আবেদন করে ভারতের নাগরিকত্ব পেতে চেয়েছেন। এবং এই জায়গা থেকে এবার দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এতদিন এই সিএ এর বিরোধিতা করে এসেছে, মতুয়াদের নাগরিকত্ব এভাবে পাওয়া যাবে না, বিজেপি ভুল বুঝাচ্ছে, এসব কথা তৃণমূল বলে এসেছে। এবার দেখা যাচ্ছে অধীর চৌধুরী মতুয়াদের সঙ্গে হাঁটছেন, কংগ্রেসের অধীর চৌধুরী। আবার আজ সুজন চক্রবর্তী মতুয়াদের পাশে দাঁড়িয়েছেন, বিজেপিকে দুষছেন। যারা এখানে বছরের পর বছর ধরে আছেন, 25, 30, 40, 50 বছর, যারা এই রাজ্যের মানুষ, তাদেরকে অস্বস্তির মধ্যে, বিপদের মধ্যে ফেলার কোনো প্রচেষ্টা হলে আমরা সেটাকে মানব না, এটা আমরা এখানে স্পষ্ট জানাতে এসেছিলাম। কেন্দ্রীয় সরকার যে আইন করেছে তাতে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা আসবেন তারা ডিমড সিটিজেন। যারা ডিমড সিটিজেন 14 আগে এসেছেন, ভোট দিয়েছেন, তাহলে কোন যুক্তিতে তারা ভোটার এই অধিকার থেকে বঞ্চিত হবেন? বাপ ঠাকুরদার কাগজ অথবা তারপরে আরো কাগজ, এটা আমাদের ভোটাধিকারের ভিত্তি নয়। তবে নাগরিকত্ব যাদের দেখার তারা দেখুন, কিন্তু যে মানুষ 24-এ ভোট দিয়েছেন, 21-এ ভোট দিয়েছেন, 19-এ ভোট দিয়েছেন, 14 আগে ভোট দিয়েছেন, তাদের কাগজের বিড়ম্বনায় ফেলা যাবে না। এদের নিঃশর্তভাবেই ভোটার তালিকায় নাম রাখাটা জরুরি। এই কার্ডটা কারা কারা কিনেছেন হাত তুলুন তো 100 টাকা করে। এখানে তো আপনি বাংলাদেশের নাগরিক লিখে দিচ্ছেন, আর লিখে দিচ্ছেন 2002 ম্যাপিং করছেন এসআইআর এ, আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশ, আপনাদের চিট করছে, প্রতারিত করছে। পশ্চিমবঙ্গের বেশ কিছু আসনে মতুয়ারা বড় ফ্যাক্টর। রাজ্যে এসআইআর চালুর পর থেকে তাদের অনেকেই উদ্বেগে। এ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় উত্তর 24 পরগনার একটি বেসরকারি সংগঠন। তারা আর্জি জানায় দ্রুত নাগরিকত্বের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে সিদ্ধান্ত নিতে বলুক সুপ্রিম কোর্ট। যারা নাগরিকত্বের আবেদন করেছেন তাদের নাম আপাতত এসআইআর পরবর্তী ভোটার তালিকায় তোলা হোক। এই মামলার শুনানিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বলে, আগে নাগরিকত্ব পেতে হবে, তারপরেই ভোটারের মর্যাদা মিলবে। সিএতে নাগরিকত্ব চাওয়ার অধিকার আছে ঠিকই, কিন্তু প্রতিটি আবেদন খতিয়ে দেখে নাগরিকত্ব নির্ধারণ করবে কেন্দ্রীয় সরকার। নাগরিকত্ব নির্ধারণের আগেই ভোটার তালিকায় অস্থায়ীভাবে নাম তোলার কথা সুপ্রিম কোর্ট কিভাবে বলবে? অনেকেই মনে করছেন এতে আরও প্যাঁচে পড়ে গেল বিজেপি। 2014 সালের আগে অনেক মতুয়ায় বাংলাদেশ থেকে ভারতে এসেছেন। 19-এর লোকসভা ভোটে এই মতুয়াদের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় বিজেপি। তাদের বড় অংশের ভোট নিজেদের ঝুলিতে ভরে। 21-এও মতুয়াদের অনেকেরই সমর্থন পায় বিজেপি। এবার সামনে 26-এর বিধানসভা ভোট, তার আগে চলছে এসআইআর। মতুয়াদের অনেকেরই আশঙ্কা এসআইআর এর জেরে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে, বিশেষ করে যারা 2014 সালের আগে বাংলাদেশ থেকে এদেশে এসেছেন জানিয়ে যারা সিএ এর অধীনে নাগরিকত্বের আবেদন করেছেন কিন্তু এখনো ভারতের নাগরিকত্ব পাননি। তথ্য বলছে প্রায় 40 লক্ষের বেশি মতুয়া সিএতে আবেদন করে এদেশে নাগরিকত্ব পেতে চান। গত বছর থেকে 50,000-এর বেশি মতুয়া সিএতে আবেদন করেছেন। এর মধ্যে 400 জন ভারতীয় নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন। বিপুল সংখ্যার মতুয়া যারা এখনো নাগরিকত্ব পাননি তাদের মনেই আশঙ্কার মেঘ, কারণ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আগে নাগরিকত্ব পেতে হবে, তারপর মিলবে ভোটারের মর্যাদা। এখন আবার যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে, এতে তো আমাদের মাথায় কিছু ঢুকছে না যে আমরা কি তাহলে কোনো নাগরিকত্ব কার্ড পাবো না, বা
ভোটাধিকার আমাদের থাকবে না? দেশ কি করবে, আমাদের নিয়ে কি করবে, কী সিনেমিনি খেলছে আমরা তো বুঝতে পারছি না। শান্তনু ঠাকুর কয়েকদিন বলেছে যারা মতুয়া তারা কেউ বাদ যাবে না, সমস্ত মতুয়ারই ভোটাধিকার থাকবে, কিন্তু এখন আবার কী রায়? আপনাদের নাগরিকত্ব এবং ভোটার তালিকা নিয়ে আপনাদের অথই জলে ফেলে দিয়েছে এই বিজেপি। সুপ্রিম কোর্টে যে শুনানিটা যে প্রবণতায় চলছে, তাতে যদি আগে নাগরিকত্ব পরে ভোটার হয়, যারা নাগরিক হবেন না তারা তো ভোট দিতে পারবেন না। কোনো চাপই নেই, কারণ সমস্ত সনাতনী সমাজ এবং পশ্চিমবাংলার নাগরিকরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেবে। আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিলে কাকে দেবে? না ভারতীয় জনতা পার্টিকে দেবে। নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার খবরে বাতিল ডুপ্লিকেট নাম সাবা আহমেদের খবর আমরা দেখিয়েছিলাম কাল, এবং বালিগঞ্জ থেকে সাবা আহমেদের নাম বাদের নির্দেশ দেওয়া হলো। কি জানাচ্ছে নির্বাচন কমিশন? নির্বাচন কমিশনের নির্দেশ জানবো, আমার সঙ্গে সুদীপ্ত রয়েছেন। সুদীপ্ত, দেখো, নির্বাচন কমিশন যেমনটা বলেছেন সেই অনুযায়ী কিন্তু এবার কাজ হয়েছে। যেটা দেখা গেল যে নির্বাচন বাংলার খবরের যে বলা চলে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বালিগঞ্জে যে ফর্ম জমা হয়েছিল, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বালিগঞ্জ বিধানসভার সেই ফর্ম অর্থাৎ সাবা তার ছেলে জিশান আহমেদের ফর্ম কিন্তু বাতিল করতে বলা হয়েছে, এবং সেই মতো বিএলও আগামীকালই বাতিল করে দিয়েছে সেই ফর্ম, অর্থাৎ আনকালেক্টেড দেখাচ্ছে বালিগঞ্জের ক্ষেত্রেও। এবং একই সঙ্গে রাসবিহারী বিধানসভায় সাউথ সিটিতে যে ফর্ম জমা দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেই ফর্ম তো প্রথমেই নেওয়া হয়নি। যেটা বিষয় যে তার ছেলে জিশান আহমেদের ক্ষেত্রে 3 জায়গায় ফর্ম জমা দেওয়ার কথা, নামের কথা, অর্থাৎ তার যে এনুমারেশন ফর্ম এবং একই সঙ্গে ভোটার তালিকায় যে নাম, সেই নাম দেখা গিয়েছিল কসবা এবং একই সঙ্গে রাসবিহারী এবং একই সঙ্গে বালিগঞ্জ, এবং এই 3টি জায়গাতে কিন্তু বাদ করা হয়েছে। অর্থাৎ সাবা আহমেদ এবং তার ছেলের যে ফর্ম বাতিল করা হলো তা কিন্তু নির্বাচন কমিশনের তাদের জন্য একটি পদক্ষেপ, এবং পরবর্তীতে আর কি পদক্ষেপ হয় সেদিকে কিন্তু নজর থাকবে। অতনু, ধন্যবাদ। গতকালই আমরা দেখিয়েছিলাম সাবা আহমেদ 2 জায়গায় তিনি তার এসআইআর ফর্ম জমা দিতে গিয়েছিলেন, একটি রাসবিহারী আরেকটি বালিগঞ্জ, এবং সেখানে দেখা গেল বিএলও যখন রাজি হননি তখন বিএলওকে কটূক্তি, বিএলও অভিযোগ জানান থানায়। কসবা রাসবিহারী থেকে জিশান আহমেদের নাম বাদ গেল, সবার ছেলের নাম কসবা বালিগঞ্জ রাসবিহারীতে ছিল। কসবা রাসবিহারী থেকে তার নাম বাদ দিয়ে শুধুমাত্র রাসবিহারীতে তার নাম থাকছে। আর বিএলওকে নাম বাদের এই নির্দেশই দিয়েছে নির্বাচন কমিশন। সাবা আহমেদ একই সঙ্গে বালিগঞ্জ এবং রাসবিহারী 2 জায়গায় তার নামে এসআইআর ফর্ম। অভিযোগ, বুধবার সকালে বালিগঞ্জে এসআইআর এর ফর্ম জমা করেন সাবা, পরে রাসবিহারীতেও ফর্ম জমা করতে যান। একই দিনে 2 জায়গায় ফর্ম ফিল আপ করা হয়েছে, একটা 161 বালিগঞ্জ আর একটা রাসবিহারী। 2 জায়গায় নাম আছে, একজন লোক 2 জায়গায় নাম ফিল আপ করতে পারে না, আইন বর্হিত কাজ। সাবা আহমেদের দাবি, বালিগঞ্জে তার শ্বশুর বাড়ি, আগে সেখানে থাকতেন, সেখানকার ভোটার কার্ড রয়েছে, কয়েক বছর আগে সাউথ সিটির ফ্ল্যাটে চলে যান। রাসবিহারীতে নতুন ভোটার কার্ড তৈরি করেন, 2 জায়গাতেই তার এসআইআর ফর্ম এসেছে। ও 2002-এ ওখানে ভোটার কার্ড ছিল, মানে বালিগঞ্জে। অবভিয়াসলি। আর তারপরে আপনি ভোটার কার্ড করেছেন সাউথ সিটিতে। অবভিয়াসলি। এবার আপনি কি চাইছেন, যে আপনার আগেরটা বাদ যাক? অবভিয়াসলি। ওরা হ্যারাস করছে, আমার কাগজটা নিল না তো। মানে আপনি ঠিক কি চেয়েছিলেন, যদি সাউথ সিটিতে হয়ে যেত তাহলে বালিগঞ্জে আপনি দিতেন? অবভিয়াসলি यार, मेरा हो जो जैसा जहां का मेरा चल रहा वहीं कराना चाहिए ना। রাসবিহারীর 259 নম্বর বুথের বিএলওর দাবি, বিএলও অ্যাপে সাবা আহমেদের তথ্য আপলোডের সময় দেখা যায় তিনি বালিগঞ্জ থেকে ফর্ম জমা করেছেন। এরপর বালিগঞ্জের বিএলওর সঙ্গে কথা বলে গোটা বিষয়টা যাচাই করা হয়। রাসবিহারীর বিএলওর অভিযোগ, এসআইআর ফর্ম ফিরিয়ে দেওয়ায় তার সঙ্গে দুর্ব্যবহার করেন সাবা আহমেদের বিরুদ্ধে যাদবপুর থানায় তিনি অভিযোগও জানিয়েছেন। উনি সাউথ সিটি 259 পার্টের ভোটার, ডকুমেন্ট শো করতে গিয়ে তখন ভীষণ মিসবিহেভ করেন, ফর্মাল ডকুমেন্টস দিতে চাইছিলেন না, বাজে ব্যবহার করছিলেন। তারপর আবার দেখা যায় যে উনি অন্য আরেক জায়গাতেও অ্যাপ্লাই করেছেন। অভিযোগ জমা দিয়েছেন কি? লিখিত সমস্ত দেওয়া হয়েছে। শুধু ফর্ম জমা করতে গিয়েছিলাম প্রথম দিন ওনার কাছে, আজকে 10-12 দিন আগে। वो अपना पावर दिखा रहा था गलत जगह। আপনি ওনাকে গালিগালাজ করেছেন বলছে। बोलते रहो,
পুরো হ্যারেস করছে, আমার কাগজটা নিল না তো। সুদীপ্ত সেন, নিউজ 18 বাংলা। সোনালী খাতুন বীরভূমের পাইকর থেকে গিয়েছিলেন দিল্লিতে পরিচারিকার কাজ করতে। বাংলায় কথা বলছেন, বাংলাদেশি বলা হয় তাকে, বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাকে অসম থেকে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। বাংলাদেশের জেলে ছিলেন, অবশেষে তার মুক্তি হয়েছে জেল থেকে, ফিরে এসেছেন বাড়িতে। কিন্তু তার সঙ্গে আরো 5 জন ছিলেন, তাদের মধ্যে একমাত্র তার ছেলেকেই তিনি সঙ্গে আনতে পেরেছেন। বাকি 4 জন এখনো পর্যন্ত রয়ে গিয়েছেন ওপারে। তার মধ্যে রয়েছেন দানিশ শেখ, তার স্বামী। তাদের ফেরানোর প্রক্রিয়া কি, কিভাবে তাদের ফেরানো যাবে? সুপ্রিম কোর্ট পরামর্শ দিচ্ছে কেন্দ্রকে, আরো মানবিক হন আপনারা একটু মানবিক হন, তাহলে সোনালীর স্বামীকে ফেরানো সম্ভব। চাঁপাই নবাবগঞ্জে আটকে রয়েছেন দানিশ শেখ, সুইটির 2 ছেলে ইমাম, কুরবান। তাদের ফেরানোর জন্য কি প্রক্রিয়া, সুপ্রিম কোর্ট কি বলছে? সুপ্রিম কোর্ট পরামর্শ দিচ্ছে কেন্দ্রকে মানবিক হওয়ার জন্য। আর কি বলছে সুপ্রিম কোর্ট? মৈত্রেয়ী রয়েছে নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, দেখো, সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে নথি জমা দিতে বলা হয়েছে। এই 4 জনের সম্পর্কে তাদের যা যা নথি রয়েছে তাদের আইনজীবীর কাছে, তাদের নাগরিকত্ব প্রমাণের জন্য সেই সমস্ত নথি দেওয়ার কথা বলা হয়েছে। এবং একই সঙ্গে তারিখ দেওয়া হয়েছে যে আগামী 6 তারিখ অর্থাৎ 6 জানুয়ারি মামলার শুনানি হবে। এবং টাইম লাইন ধরে এবং যতটা দ্রুত সম্ভব এই মামলার কেস টু কেস বেসিসে তারা শুনানি করবেন। তবে ইন দি মেন টাইম কেন্দ্রকে তারা পরামর্শ দিয়েছেন যে মানবিকতার খাতিরে গোটা বিষয়টি একবার খতিয়ে দেখার জন্য, এবং যদি সম্ভব হয় আরো কাউকে ফিরিয়ে আনা যদি সম্ভব হয় মানবিকতার খাতিরে, তাহলে সেটা যেন দেখেন সলিসিটর জেনারেল। এবং তিনি জানিয়েছেন কেন্দ্র অবশ্যই বিষয়টি মানবিকতার সঙ্গে বিবেচনা করবে। ধন্যবাদ। আমাদের কোর্টের ওপরে পুরো আস্থা আছে। সিটিবিবি এবং আরো 3 জন, এবং তার মধ্যে 2 জন মাইনর আছে, সিটিবিবির ছেলে এবং সোনালী খাতুনের হাজবেন্ড আছে। আশা করছি 6 তারিখের রায়ে আমরা ভালোই পাবো, তার আগেও আসতে পারে। আমি বারবার পার্লামেন্টে বলার চেষ্টা করলাম সুপ্রিম কোর্টে সোনালী ইস্যুটা নিয়ে। সোনালী খাতুনের নাম শুনে আমাকে পার্লামেন্টে দিশারাও করা হলো, ঠিক আছে, বিভিন্ন কারণ দেখিয়ে। সবকিছু ডকুমেন্ট প্রডিউস করার পরে যে কোনো মূল্যে বাংলায় কথা বলার জন্য বাংলাভাষী মানুষদের প্রতি বিদ্বেষের কারণে এরা বাংলাভাষী মানুষকে নানা রকম যে অত্যাচার করছে তার একটা নমুনা হলো এটা। শিলিগুড়ির খবর, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের অফিসের সামনে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের ধর্ণা জানিয়ে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেখুন, রাজনৈতিক দল দাস প্রশাসনকে জানাই তাই তো বলি তৃণমূলের নেতাদের অনৈতিক। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ধর্ণা রয়েছেন, কিন্তু কেন, কি অভিযোগ তার, কি বা দাবি জানবো। পার্থপ্রতিম রয়েছেন আমার সঙ্গে ফোনে। পার্থপ্রতিম, একে দেখো যে বিধায়ক উন্নয়ন যে কাজ, সেই কাজ কিন্তু আটকে দেওয়া হচ্ছে। শাসক দলের নির্দেশে কিন্তু জেলা প্রশাসন সেসব কাজ আটকে দেওয়া হচ্ছে। সেইকে কোনো কাজ করতে পারছেন না বিধায়ক শঙ্কর ঘোষ, এই অভিযোগ তিনি তুলেছেন। পাশাপাশি এসডিডি এলাকায় প্রচুর কাজের জন্য তিনি টাকা বরাদ্দ করেছিলেন, সেসব কাজের কিন্তু টেন্ডারও হয়। টেন্ডার হওয়ার পরও কিন্তু সেসব কাজ থমকে রয়েছে। কেন থমকে রয়েছে, এই 2 কারণ জানতেই কিন্তু তিনি আজ শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের দপ্তরের সামনে তিনি ধর্নায় বসেন। সঙ্গে ছিলেন দলীয় কর্মী সমর্থকরা। সেই সময় দলীয় কর্মী সমর্থকরা তারা জোর করে উন্নয়ন দপ্তরের ভিতরে ঢোকার চেষ্টা করে, গেট বন্ধ থাকায় কিন্তু সেখানে পুলিশের সঙ্গে তাদের কিন্তু ধাক্কাধাক্কি হয় এবং গেট ধরেও তারা কিন্তু গেট জোর করে খোলার চেষ্টা করে। সে সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। যদিও শঙ্কর ঘোষের দাবি যে এই যে উন্নয়ন কেন তাকে করতে দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন যেমন আগামী দিনে এই আন্দোলন নামবেন। অন্যদিকে একে কিন্তু গুরুত্ব দিতে নারাজ শিলিগুড়ি মেয়র গৌতম দে। ধন্যবাদ। মাননীয় মেয়র সাহেব রাজনৈতিক প্রভাব খাটিয়ে সিও ডিএমকে দিয়ে, এসজেডি এবং দার্জিলিং এর ডিএমকে দিয়ে সমস্ত ওয়ার্ক অর্ডারের যে কাজ বন্ধ করে দিল। রাস্তা ঘাট ভেঙে চুরে শেষ, জল নেই, রাস্তায় আলো জ্বলে না। কিন্তু শঙ্কর যদি কোনো কাজ করে ওকে কাজ করতে দেওয়া যাবে না। যদি ওখানে শঙ্কর 5 টাকা দেয় তাহলে আমাকে 50 টাকা দিতে হবে। যেখানে আমার দপ্তর থেকে যেগুলো এসেছিল করেছি ওটা। এখন ও যদি বেছে বেছে আমাদের কাজ শুরু হচ্ছে যেখানে, সেখানে কাজগুলো দিয়ে আননেসারি একটা ইস্যুতে থাকতে চায়। আর শঙ্করের যেটা শিলিগুড়িতে আমাদের যে কটা কাজ দিয়েছিল, কাজগুলো
ও এসজেডিকেই দিয়েছিল। লাস্টে ভোটের আগে কয়েকটা কাজ ও এসএমসি কে দেয়, প্রত্যেকটা কাজের স্ট্যাটাস রিপোর্ট করে আমরা ওকে উত্তর দিয়ে দিই।